জিরাবো ডায়ান্টিস কলেজে 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী বিদায় ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জিরাবো ডায়ান্টিস কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, ম্যানেজিং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রিয় শিক্ষক মণ্ডলী, এলাকার মুরব্বিয়ান ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি এই বিদায় অনুষ্ঠানটা খুব সাদামাটা ভাবে করা হয়। সাদামাটা মানে যেটা প্রতিষ্ঠানের দায়িত্ব, কোনো মতো একটা অনুষ্ঠান করার দরকার সেইভাবে করা হয়। কিন্তু এই অনুষ্ঠানটা যারা পরীক্ষা দিতে যাচ্ছে 26 তারিখে, তাদের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এইভাবে আবেগ ঘন বক্তৃতা তোমরা যখন পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানে পড়তে যাবা, বিএ পড়বা, এমএ পড়বা, অনার্স পড়বা, মাস্টার্স পড়বা, এইভাবে ঘটা করে বিদায় দেওয়া হবে না। আর অনেক ছাত্রছাত্রী যখন বিদায় অনুষ্ঠান হয় তখন সেখানে অনেক বড় অনুষ্ঠান হয়, অনেক সুন্দর অনুষ্ঠান হয়, কিন্তু সেটা হৃদয়ে টাচ করে না। সেই জন্য আজকে এখানে সবাই যে কথাগুলো বলেছে তোমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনেছ। আমার কথাটাও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আমি আবার তোমাদের পালস বুঝতে পারি, কারণ অনেক বছর রাজনীতি করছি তো। 96 সালে এমপি হচ্ছি, 2001 সালে তোমাদের অনেকের জন্ম হয়নি। আমি চেহারা দেখলে বুঝি যেখানে বেশিক্ষণ কথা বলার প্রয়োজন নাই। আমি 17 তারিখে দুসাইড কলেজে এরকম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার ফেসবুকে আমার বক্তৃতা লাইভ দিয়েছি, 28 মিনিট বক্তৃতা দিয়েছি। গতকাল আশুলিয়া কলেজে 550 স্টুডেন্ট এত চিল্লাচিল্লি করছে, আমি 3.5 মিনিট বক্তৃতা দিয়ে অনুষ্ঠান শেষ করেছি। যেখানে যেরকম পরিবেশ আমি সেরকমই কথা বলার চেষ্টা করি। এটা আমার বৈশিষ্ট্য। কেউ কি মনে করলো সব কিছু ভাবি। যেহেতু আমি আজকে অনুষ্ঠানের শেষ বক্তা, তার আগে কতগুলো কাজের কথা বলে নিই। তোমাদেরকে কিছু উপহার দেওয়া হয় কলেজ থেকে। আমি আমার একটি ব্যক্তিগত উপহার তোমাদের জন্য এনেছি, তোমাদের সব পরীক্ষার্থীদের দেব। তোমরা অনেকে আশা করেছিলে যে এরকম একটি অনুষ্ঠান শুধু ব্যানারে থাকবে আর বক্তৃতা বিবৃতির মধ্যে শেষ হবে, যেন না হয়। একটা যেন স্মৃতির স্মারক থাকে, যেটা তুমি বাসায় নিয়ে যেতে পারো। সেখানে অনুষ্ঠানের নাম থাকবে, তারিখ থাকবে, মনোগ্রাম থাকবে, কলেজের নাম থাকবে, সব কিছু। তো সেটা আমরা 10 জনকে এখানে দিব। তারপরে একটু পরে রুমের থেকে যারা উপস্থিত সবাইকে আমরা দিয়ে দিব, যাতে কারো কোনো আফসোস না থাকে। এবং এটা তোমরা স্মৃতি হিসেবে রাখার মতো একটি ব্যাপার। আমার বক্তৃতার শুরুতেই আমি একটি সত্য ঘটনা বলছি তোমাদের উদ্দেশ্যে। 12 জুন একটি বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়ান্সের একটি বিমান আহমেদাবাদ থেকে ইংল্যান্ড যাচ্ছিল। ওরা 30 সেকেন্ডের মধ্যে এয়ার ইন্ডিয়া 171 একটি বিজে মেডিকেল হোস্টেলের ছাদে বিধ্বস্ত হয়। ওই বিমানে ক্যাবিন ক্রু 12 জন সহ টোটাল 242 জন ছিল। একজন বেঁচে আছে, সবাই মারা গেছে। আর যে হোস্টেলের উপর পড়েছে সেখানে 38 জন মারা গেছে। এবং একটি ঘটনা যারা ফেসবুক চালায় তোমরা দেখেছো কিনা, প্রতীক যোশী একজন ইন্ডিয়ান, সে ব্রিটিশ নাগরিক। সে 5-6 বছর ধরে এখানে কাজ করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার ওয়াইফ ডাক্তার কমি, একজন ডাক্তার আমাদের মতো। সে চাকরি করে একটি হাসপাতালে। সে 5-6 বছরের সব কাজ করে তাদের সব কাগজপত্র, ভিসা টিসা, ইমিগ্রেন্ট হয়ে তার ওয়াইফ এবং 3টি বাচ্চা
একটি মেয়ে যার বয়স প্রায় 9 বছর এবং দুটি যমজ ছেলে যার বয়স প্রায় 5 বছর। এরা সহ তারা যাচ্ছিল, ওখানে তারা কিন্তু ভিডিও করেছিল, সেগুলো আমার ফেসবুকে দেখেছি, ছবি টবি। সেই বিমানের সাথে তারা সবাই মারা গেছে। এই ঘটনা থেকে শিক্ষা হলো, তোমার জীবন কিন্তু তোমার হাতে না। তুমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ উপরে যে একজন আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, অন্তর্যামী আছে, তিনি যে কাকে কখন নিয়ে যাবেন এটার কোনো ব্যাখ্যা নেই। আলেমরা কোনো ব্যাখ্যা দিতে পারবে না যে তার অপরাধ কি, এই বাচ্চাকে অপরাধ কি, এত তাড়াতাড়ি তার জীবন কেন চলে গেল। অতএব তোমার জীবন তোমার হাতে না। তুমি একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছ, তখন তুমি দুনিয়া থেকে চলে যাবে, এটা আল্লাহ জানে, সৃষ্টিকর্তা জানে, আমরা জানি না। তার সাথে আরেকটি গল্প আছে এর সাথে। ভূমি চৌহান একজন ইন্ডিয়ান, বয়স 28 বছর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ইংল্যান্ডে পড়াশোনা করে। সে ছুটিতে বাড়িতে আসছে, ওই ফ্লাইটে যাওয়ার কথা ছিল। সে বাসায় বসে অনলাইনে সে চেক ইন করেছে, সিট নাম্বারটা নেওয়া যায় বাসায় বসে অনলাইনে। 36G তার ওই সিট ছিল, ফিক্স করা, এই সিট আর কেউ নিতে পারবে না। 10 মিনিটের জন্য সে বিমানে উঠতে পারেনি। 40 মিনিট আগে সবকিছু ক্লোজ হয়ে যায়, যে ল্যাগেজ ট্যাগেজ নিয়ে তুমি যেন ঠিক মতো বিমানে উঠতে পারো। আমরা 40 মিনিট একটা লাস্ট একটা রুমে ওয়েট করতে থাকি, যারা তোমরা দেশের বাইরে গিয়েছো বিমানে করে। সে মন খারাপ করে চিল্লাচিল্লি করে এসে এয়ারপোর্ট থেকে বাইরে আসে, একটা কফি শপে চা খাচ্ছে, আর যে এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট কিনেছে তাদের সাথে আলাপ করছে যে টিকিটটা চেঞ্জ করে এসে কিভাবে যাবে, কত টাকা দিতে হবে। তখন সে টিভি মনিটরে দেখল সে বিমানটা বিধ্বস্ত হয়েছে। এই গল্প থেকে শিক্ষা হলো, সে যানজটের জন্য আসতে পারেনি। দেখো, এটাও কিন্তু আল্লাহ ইশারা, সৃষ্টিকর্তার ইশারা, তাকে দায়িত্ব দিল না। অতএব কখনো কখনো দেখবা যে তুমি একটা জায়গায় যেতে যাচ্ছ, যেতে পারলাম না, সাথে সাথে কোনো ভালো খবর পাবো ভাবার দরকার নেই। 5-7 দিন পরেও হইতে পারে, আরো পরে হইতে পারে। অতএব এগুলো সবই কিন্তু আল্লাহ ইশারা, কখন কোনটা ঘটবে। বিমান বিধ্বস্ত হয়ে গেলে সে যেতে পারলো না, তার জীবনটা রক্ষা পেল। এটা কিন্তু সে নিজের চেষ্টা হয় না, সে আপনার চেষ্টা করছে। 10 মিনিটের জন্য সে যেতে পারে না। অতএব সবকিছু কিন্তু তোমার হাতে না, আবারও বলছি। অতএব আল্লাহকে স্মরণ করো। খালি পরীক্ষা আগে নামাজ পড়লে তোমার পরীক্ষা ভালো হবে এটা ভাবার কোনো কারণ নাই। 5 ওয়াক্ত নামাজ সাবারও খাওয়ার পর থেকে এটা ফরজ। তুমি যদি নামাজ না পড়ো, নামাজ বেহেশতের চাবি, তোমার ফয়সালা আল্লাহ করবো না, আমরা কেউ করবো না। এবং আমরা যা প্রতিদিন নামাজ পড়ছি, সেই নামাজ কবুল হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না, আল্লাহ জানি। এখন আমি কতগুলো কাটপাট করে কথা বলবো। জীবনে সাফল্যের মূল চাবিকাঠি কি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। পড়াশোনা না করে সাফল্য অর্জন করছে 1%, লেস দেন 1% লোক, যাদের প্রচন্ড মেধা ছিল। পৃথিবীর ইতিহাসে বহু লোক আছে যারা অত পড়াশোনা জানতো না, কিন্তু সবাই পৃথিবীর চিনি, সম্মান করে, শ্রদ্ধা করে। অতএব ওদের কথায় যাওয়ার দরকার নেই। তুমি পড়াশোনা করে এগিয়ে যাও, এটাই আমার প্রত্যাশা। বাবা মা এবং অনেক মানুষের দোয়া। আমি হেডলাইন মতো বলবো সেটা। আমার আব্বার একটা অভ্যাস ছিল, আমার যখন ছোট ছিলাম তখন আব্বার কোনো বন্ধু বান্ধব বাসায় গেলে তাদেরকে পায়ে ধরে সালাম করা। আমি যখন ক্যারেট কলেজে পড়ি, এটা এই ঘটনা ধরো 79-80 সালের দিকে ঘটনা। আমি একদিন আম্মাকে বললাম, আম্মা এটা কি? আব্বা এইসব কি অত্যাচার শুরু করলো? বলে দেখি। আমি কি যেসব সবাইকে এনে সালাম করে, আব্বা 4-5 জন লোক আসছে এলাকা থেকে, যারা বয়স 50 বছরের উপরে বয়স, তাদের সবাইকে আমাদের সালাম করতে হচ্ছে। আমি বললাম, সালামটাকে তো সস্তা বানাচ্ছি কেন? সালাম করবো দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবু, চাচা চাচি, এই ধরনের মামা মামি। যে কোনো ব্যক্তিকে সালাম করলে সালামের গুরুত্ব তো কমে যাচ্ছে, এটা কেন হবে?
তে আম্মা আব্বাকে বলছে, আব্বা কি করলো, আমাকে বাদ রাখলো, আমি ক্যারেক্ট করে যে পোস্টার নিতে পারি, কিন্তু অন্যদের সালাম বন্ধ করে দেয়। আমাকে ডাকে না, কিন্তু সবাইকে, আমাকে কখনো কখনো ডাকে, আমি বাথরুমে পড়াই, বাসার থেকে অন্যদিকে টপকে পালিয়ে চলে যেতে, আমি বাসায় নেই, অন্য জায়গায় আসি। তো একদিন আব্বা একটা অভ্যাস করে দুপুরে বাসা থেকে আমাদের সবাইকে নিয়ে একসাথে খেতে। একদিন বলতেছে, জীবনে বড় হওয়াতে হলে শুধু বাপ মার দোয়া দিয়ে হবে না, অনেক মানুষের অনেক দোয়া প্রয়োজন। সেই কথাটা আমি তখন বুঝি নাই, এখন বুঝি যে আমার বাবা মোহাম্মদ দাওয়ানুদ্দিন সাহেব, সাবেক সংসদ সদস্য, উনি কেন এই কথাটা বলেছিলেন। অতএব আমিও একই কথা বলবো, শুধু বাবা মা না, অনেক মানুষের অনেক দোয়া নিয়ে তোমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। অলওয়েজ কোয়ালিটি টাইম মেনটেন করবা, যেখানে যেটা করবা, পড়াশোনায় পড়া, যখন ফেসবুক দেবা মনোযোগ দিয়ে ফেসবুক দেখো, আবার আধা ঘন্টা দেখে তুমি পড়াশোনায় মনোনিবেশ করো, তোমার কমন রুমে খেলবা, মনোযোগ দিয়ে খেলো। এইটা যদি তুমি জীবনে শিক্ষা পাও যে যখন যেটা করবো একটা কাজ করবো, দুটা কাজ একসাথে করবো না, তাহলে জীবনে অনেক কিছু পাবো। এই আমার একটা গুণ আছে, আমি এখানে আসছি, আমি কোনো ফোন রিসিভ করি না, 20টা ফোন আসছে, সব ফোন পকেটে সাইলেন্ট দেওয়া। এই প্রোগ্রাম শেষে আমি যাদের যাদের ফোন করার করবো, আমি এখানে এই প্রোগ্রাম আসি, সবাই আমাকে ফলো করতেছে, এখানে আমার ফোন ধরা ইম্পর্টেন্ট, এই কাজটা ইম্পর্টেন্ট। তারপরে গিয়ে কল সব ব্যাংক করতে, কি ব্যাপার, কেন বুঝছে, কি সমস্যা, এই জিনিসটা তোমার যখন যে কাজ করবো মনোযোগ দিয়ে করবো, দেখবা তুমি প্রত্যেকটা কাজ ভালো করবো, তোমার প্রশংসা করবো, তুমি সাকসেস করবো, এবং তোমার কথা সবাই বলবে। মানবিক গুণ অর্জন করো। তোমার একটা, যার 2 টাকা সাহায্য করার ক্ষমতা, সে 2 টাকাই করবে, যার 10 টাকা তার 10 টাকা। এই কথাটা বড় উদ্দেশ্য হলো, এখন থেকে তোমার হাতটা যদি প্রসারিত না হয়, একটা দুস্থ মানুষ অনেকে সাহায্য করতেছে, তোমার ইচ্ছা করলে একটু সাহায্য করি, তুমি দেখো যে আমি তো এখানে 100 টাকা করতে পারবো না, 50 টাকা করতে পারবো কেন, এত টাকা করলে আমি চলবো কেমনি, আমার কাছে আছে 100 টাকা, 50 টাকাই করো। অনেক মানুষ আছে যারা সহকারী সাহায্যে সে চলতে পারবে না, না খেয়ে আছে। তুমি একটা জায়গায়, তুমি তো আর না খেয়ে না, তোমাদের মিনিমাম অবস্থান আছে চলার মতো, তুমি তাকে 10 টাকায় সাহায্য করো। কারণ এই যে হাজার হাজার লোক অসহায় আছে, তাদেরকে কে দেখবে, শুধু সরকার দেখবে? তুমি যদি ভালো মানুষ হও, মানবিক মানুষ হও, তোমারও টাকার দায়িত্ব, তুমি দেখবে, এবং সবাই একটু একটু করে দেখলে এই বাংলাদেশটা অনেক সুন্দর হবে। কেউ না খেয়ে বাংলাদেশে একজন লোক মারা যাবে না। শুধু দায়িত্ব সরকারের, শুধু দায়িত্ব যার টাকা আছে, শুধু দায়িত্ব এমপি চেয়ারম্যানের না, তোমারও দায়িত্ব আছে বাংলাদেশের নাগরিক হিসাবে, এবং সেটা করার চেষ্টা করো। বিবেকটা জাগ্রত রাখবা। মানুষ পড়াশোনা কেন করে জানো? যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার জন্য। বিগত 15-16 বছর এই বিবেকটা নষ্ট হয়ে গেছে। একটা পলিটিক্যাল কথা না বলে বুঝাতে পারছে না। একটা ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করে পুলিশ ডিপার্টমেন্টে যোগদান করছে, যোগদান করে সে একটা ভালো জায়গায় এসপি হয়েছে, বিসিএস পরীক্ষা দিয়ে। তারপরে সরকারের আনুগত্যের জন্য আন্দোলন শুরু হয়েছে। সেই বাইপাস স্ট্যান্ডে 5 তারিখের ঘটনা বলছে, সে 6 জন নিরহ ছাত্র যারা মিছিলের সামনে ছিল, তার নির্দেশে গুলি করে মেরে ফেলছে। সেটাকে ঢাকা দেওয়ার জন্য সে একটা ভ্যান গাড়ি আনাইছে, পেট্রোল আনাইছে, ভ্যান গাড়ির উপর 6 জনকে শোয়াইছে, পেট্রোল ঢেলে আগুন জ্বালাইছে যাতে কোনো চিহ্ন না থাকে। এই অফিসারের কি মূল্য আছে? তুমি কি মনে করো এই অফিসার ঢাকা ইউনিভার্সিটিকে লজ্জিত করলো? সে নিজে লজ্জিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কোনো দোষ না, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। সেই ইউনিভার্সিটি থেকে পাশ করে আমি প্রমোশন পাওয়ার জন্য সরকারের অন্যায় কাজকে সমর্থন করছি, এই লেখাপড়ার কোনো দাম না। বিপ্লবের কথা বলেছে, আমি একমত। তুমি লেখাপড়া শিখলেই কিন্তু মানুষ হবে, এটা অন্য জিনিস। তোমরা ভূপেন হাজারিকা একটা গান শুনেছো কিনা? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
গানের লাস্ট লাইনটা হলো, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। এটা মানুষ নামে তাদের দানব, যেটা জনগণের টাকা লুণ্ঠন করে বড় হয়েছে, কাউকে কিছু মনে করে না, জীবনে 10টা পেটে কেউ পাস করে না, তারা বড় বড় নেতা হয়ে গেছে, তাদেরকে দিয়ে দেশের কোনো কাজ হবে না। যারা অসম্ভব খারাপ থাকতো, সে কোথাও গিয়ে কিচ্ছু করতে পারবে না। এই বাংলাদেশে তুমি মনে রাখবে, কিছু করতে হলে তোমাকে মিনিমাম একটা লেভেল লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া স্ট্যান্ডার্ড লেখাপড়া জানতে হবে। এর বাইরে বিকল্প করে কিছু নেই। তোমার শিক্ষিত হও, মানুষ হও। শিক্ষিত হওয়ার সাথে মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই, তুমি মনে রাখবে। আমি একজন বিখ্যাত ব্যক্তি কয়েকটা উক্তি করবো। ওয়ারেন বাফেট পৃথিবীর মধ্যে কোনো বছর 3 নম্বরে থাকে, কোনো বছর 5 নম্বরে থাকে, কোনো বছর 7 নম্বরে থাকে। এই 7-8 বছরের মধ্যে 10-এর বাইরে সে যায় না, হাজার হাজার কোটি টাকা পায়। আমেরিকান একজন বিশিষ্ট ব্যবসায়ী, ওনার কতগুলো মূল্যবান উক্তি আছে, আমার খুবই পছন্দ। পারলে তার জীবনী তোমরা পড়ো। খালি আমি তার বিখ্যাত উক্তিগুলো বলছি। এমন কোনো ব্যবসায় বিনিয়োগ করিবেন না যা আপনি বুঝেন না। মর্যাদা তৈরি করতে 20 বছর লাগে, তা নষ্ট করতে 5 মিনিট লাগে, কিংবা তার চেয়ে কম সময় লাগে। সততা খুব দামি একটি উপহার, তা কখনোই সস্তা কোনো লোকের কাছ থেকে আশা করে না। আপনার পা পানিতে ডুবিয়ে কখনো নদীর গভীরতা মাপবেন না। আপনার যা প্রয়োজন নেই, তা যদি ক্রয় করেন, তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। যেজন দিবসে মনে হয়েছে তোমরা সেই বাগ দ্বারা তোমরা সেই ভাব সম্প্রসারণ জানো। তুমি যদি মিসইউজ করো, 1000 টাকা খরচ করো, উল্টা পাল্টা খরচ করো, তোমার আসল টাকায় টান করবে, এবং তুমিও মানুষের কাছ থেকে টাকা লোন নিয়ে খরচ করতে হবে। আর সঞ্চয় যদি সবচেয়ে মূল্যবান একটি কথা বলছে, তুমি যদি টাকা সঞ্চয় করতে চাও, তাহলে উনি বলছেন খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করো। ধরো তুমি সঞ্চয় করতে চাও, আগে দেখো যেমন কয় টাকা খরচ হচ্ছে, তারপরে সঞ্চয় হবে না। আগে 100 টাকা ব্যাংকে রাখো, সেটা মাটির ব্যাংকে কিংবা অন্য ব্যাংকে, তারপরে বাকি টাকাটা তুমি চলার চেষ্টা করো, দেখবা তোমার সত্যি সত্যি কিছু সঞ্চয় হচ্ছে। শেষ কথা আমি বলছি, প্রতিদিন ন্যূনতম কয়েক পৃষ্ঠা বই পড়ো। জ্ঞান হলো চক্রবৃদ্ধি সুদের মতো, যত পড়বে ততই পাবে। আমি লাস্ট একটি গল্প বলে আমার আজকে বক্তৃতা শেষ করবো। এখানে যেহেতু স্যার বললেন 163 জন পরীক্ষা দিয়েছেন, মোর দেন 70% মেয়েরা। মেয়েদেরকে আমার মায়ের ডাক বলি, তোমরা একসময় মা হবা। তোমাদের উদ্দেশ্যে একটি গল্প। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছে। এই যে ভিডিও করছে, ভিডিও তুলছে, এটাও ওনার আবিষ্কার। ওনার আরো অনেকগুলো আছে, ছোট ছোট বড় বড়, এগুলো বলার প্রয়োজন নেই, কিংবা তাকে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের হিসেবে জানি। উনি যখন ছোটবেলা ছিলেন, সম্ভবত 4-5 বছর হবে, উনি একটি স্কুলে পড়তেন। তার আগে ওনার একটা প্রচন্ড জ্বরে ওনার একটি কানে উনি কম শুনতেন, এবং উনি ছোটবেলা খুব ভালো ছাত্র ছিলেন না, অনেক সময় পড়াশোনা বুঝতেন না। হঠাৎ করে পরীক্ষার পরে সেই স্কুলের প্রধান, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান, তাকে একটি চিঠি দিয়ে দিলেন যে তুমি চিঠিটি তোমার মাকে দিবা, আর কাউকে দিবা না। ওই তোমার মাই ছিল তার দেখভাল করতে। সে টমাস আলভা এডিসন সেই চিঠিটি সিলগালা করা চিঠি, একদম স্ট্যাপল করা চিঠি, খোলা যাচ্ছে না। সে মার হাতে নিয়ে দিলেন। মা চিঠিটা পরে খুব চিন্তিত হল। সে বারবার পড়ছে। টমাস আলভা এডিসন চিঠি দিয়ে একটু অন্যদিকে গেছেন, আবার আসলো, মা চিঠিতে কি লেখা আছে একটু পড়ে শোনাও। মা চিঠিটা পড়ে শোনাচ্ছে। আপনার ছেলে খুবই মেধাবী, আপনার ছেলেকে পড়ানোর মতো ভালো শিক্ষক আমার প্রতিষ্ঠানে নেই। আপনি আপনার ছেলেকে নিজের তত্ত্বাবধানে পড়াশোনার দায়িত্ব নেবেন
এবং সম্ভব হলে একটি ভালো প্রতিষ্ঠানে, আমাদের থেকেও ভালো প্রতিষ্ঠানে পড়ার ব্যবস্থা করে দেবেন। আপনার ছেলের জন্য শুভকামনা। টমাস আলভা এডিসন খুবই খুশি যে শিক্ষক এত প্রশংসা করছে, নিশ্চয়ই আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। তারপর মা তাকে স্কুলে পাঠায় না, রেজাল্টের কথাও বলে না। ততদিনে সে মা তাকে দেখাশোনা করে ভালো প্রতিষ্ঠানে পড়িয়ে টড়িয়ে মা মারা গেছে। ততদিনে টমাস আলভা এডিসন বিখ্যাত বৈদ্যুতিক আবিষ্কার করেছেন, সারা পৃথিবী তাকে চিনি জানি, সে হাজার হাজার কোটি টাকা মালিক। তারপর সে একদিন বাসা বদলি করতে গিয়ে পুরানো ট্যাঙ্কের ভিতর ওই চিঠিটা খুঁজে পেয়েছে, যে চিঠিটা স্কুল থেকে দিয়েছিল, স্কুলের প্যাডে। টমাস আলভা এডিসন চিঠিটা পড়ছেন, সেই চিঠিতে লেখা, আপনার ছেলে একজন অসম্ভব খারাপ ছাত্র, মানসিক প্রতিবন্ধী, আমাদের কোনো পড়াশোনা উনি বুঝতে পারে না। এরকম একটি খারাপ ছাত্রকে আমরা এই স্কুলে আর রাখতে পারি না। আগামীকাল থেকে আপনার ছেলে যেন এই স্কুলে না আসে। টমাস আলভা এডিসন তখন চিঠিটা পড়ছেন, হাওমাও করে কাঁদছেন। ওই দিন রাতে উনি তার ডায়েরিতে লিখলেন যে আমার মায়ের মতো যদি এরকম শিক্ষক পৃথিবীতে অনেক থাকত, আজকে অনেকেই টমাস আলভা এডিসন হতে পারতেন। তার মানে একজন মা কত বড় শিক্ষক, একটি প্রেক্ষাপট, একটা পরিস্থিতিতে কিভাবে উনি চেঞ্জ করে দিলেন। এইসব দক্ষতা যেসব মায়েদের আছে, তাদের সন্তানরা পৃথিবীতে বড় হয়েছেন, মানুষ হয়েছেন, সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে আমরা দেখি যে কোনো সম্ভব নেই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, তোমরা বড় হও। আমি দেখতে চাই যে এই স্কুলে একজন ছাত্র একটি প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা, আমার একটি পরিবারের কাজে, এলাকার কাজে আমি তার কাছে গিয়েছি ওই কাজের জন্য, আমি তখন প্রাউড ফিল করব যে জিরাবতী আরবি স্কুলের স্বার্থ আমরা এই কলেজটা করেছি। আমরা 7-8টা প্রতিষ্ঠান, একটি প্রাইমারি স্কুল করেছি, নিশ্চিন্তপুর, সিকুন্ডিয়া, সারিয়া কাতন প্রাথমিক বিদ্যালয় আমাদের জমি। আমরা এই কলেজ করেছি, তখন নিয়ম ছিল 9 বিঘা জমি, কিন্তু এখন দিতে দিতে 12 বিঘা বেশি জমি দেওয়া আছে। আমরা নিশ্চিন্তপুর স্কুল করেছি, সেখানে 4 বিঘা জমি দেওয়া। এটা ল কলেজ করেছে আপনার নামে, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, টোটাল আমার এক জীবনে আমার একটা বই আছে, তোমরা বলে দেবো, আমার জীবনে অনেক ঘটনা দেওয়া আছে। প্রায় 33 বিঘা জমি দেওয়া, যার বর্তমানে বাজার মূল্য প্রায় 20 কোটি। তা আমরা দিয়েছি যাতে এলাকার কাজে লাগে। আমরা মরে গেলে যেন মনে হয় যে না, এই লোকটা কিছু কাজ করে গেছে এলাকার মানুষের প্রতি। আব্বাও প্রতিষ্ঠানের প্রতি, মানুষের প্রতি নজর দিয়েছেন যতদিন জীবিত ছিলেন। উনি সেমিটারি মেম্বার ছিলেন, 15 বছর চেয়ারম্যান ছিলেন, 70 সালে নির্বাচন করেছেন, 73 সালে নির্বাচন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, 65 সালে মেম্বারদের উপরে নির্বাচন, সেটাও উনি অংশগ্রহণ করেছেন। বাবা সাহেব আমার বাবা একটা জীবনী আমি লিখেছি নিজে, আমি যা জানি এবং মানুষের কাছে যা শুনে শুনেছি। এই জিরাবতী আমি অনেকে জানে না আমার বাবা কোথায় কি করেছে। আমি বিভিন্ন মানুষের যে গল্প শুনেছি, সারা জীবনের গল্প আমি 20 সালে সব রেখে দিচ্ছি, মোটা একটা বই। তোমরা পড়তে পারো, আমাদের লাইব্রেরিতে আমার ধারণা আছে, এবং আমরা চিন্তা করছি এগুলো যেন মানুষ পায়, এই এলাকায় যেন বুক স্টলে বই পাওয়া যায়, সেই ব্যবস্থা আমরা এটা করবো। যে কথাটা বলতে পারছি, এগুলোতে সবকে জানি, একটা প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে এটা দোয়া আমরা পাইতে পারবো। আমি চাই প্রতিষ্ঠান থেকে তোমরা ভালো ভালো জায়গায় যাও, যেটার জন্য প্রতিষ্ঠান গর্বিত হবে, আমরা গর্বিত হব, তোমাদের বাপ মা মুখ উজ্জ্বল করবে। তোমার বাপ মা অনেক আশা করে আছে তোমরা একটা ভালো রেজাল্ট করবে, অনেকে বিএ পাস, এমএ পাস করবে, ভালো চাকরি করবে, অনেকে ভালো ব্যবসা করবে, অনেক কিছু আবিষ্কার করবে। আমি চাই তোমরা সব কিছু, আমি যেটা হতে পারিনি তোমরা সেটা হবে, এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি তোমরা মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, এবং এটা অবদান আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়া। এক সময়
মুসকান ফারুক তেঁতুলজোড়া কলেজে একটা অনুষ্ঠানে একটা কোটেশন একটা কোট করেছিল, সেটা তোমাদের উদ্দেশ্যে বলছি। বললো, সালাউদ্দিন, যেভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে, একসময় আসবে একটা যোগ্য মেয়ের জন্য একটা যোগ্য ছেলে সচরাচর খুঁজে পাওয়া যাবে না। তুমি ওয়েট করো, 20 বছর পরে দেখো অনেক অবস্থা হয়েছে। আজকাল ওই বাড়িতে এসে মা তুমি হাঁটো, মা তুমি সোনা পড়ো, রান্না করতে পারো, এগুলা আজকাল আর হয় না। আচ্ছা, বউ ঘটনা জানি, মেয়েরা পছন্দ করতেছে তার পার্টনার, যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে। মেয়েরা সব জায়গায় এগিয়ে যাচ্ছে। ব্যাংকে গিয়ে দেখি 5 জন ছেলে, 7 জন অফিসার মেয়েরা, সব জায়গায়। অর্থাৎ তোমরাও এগিয়ে যাবা, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমার বাপ মা মুখ উজ্জ্বল করবে, প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, এটি আমার সবার প্রত্যাশা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন দোয়া হবে, তারপর নিজের থেকে 5টা